প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা এর নিয়ে একটি ক্লাস নিয়েছিলাম এবং সেই ক্লাসে আমি উদাহরণ 15 থেকে নিয়ে 20 পর্যন্ত আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছিল বিধায় তো আমি ক্লাসটি 17 পর্যন্ত আলোচনা করে শেষ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা মূলত 18, 19 এবং 20 নাম্বার উদাহরণ নিয়ে আলোচনা করব। তোমাদের বোর্ড বইয়ের কয়েকজন প্রশ্ন করেছে যে 17 নাম্বার যে উদাহরণটা আছে এই উদাহরণটাতে তোমাদের একটু সমস্যা হচ্ছে, তো এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো মূলত এই যে এর যে বিষয়গুলো এই অধ্যায়ের, এগুলো হচ্ছে একদম শেষের যে ক্লাস সেই ক্লাসগুলোতে আমরা চলে আসছি এবং এই বিষয়গুলো একটু তুলনামূলকভাবে অন্যান্য বিষয়ের চেয়ে একটু কঠিন। তো সেক্ষেত্রে তোমাদের যাদের বেসিক ক্লিয়ার এবং হচ্ছে ফর লুপ এবং হোয়াইল লুপ এই বিষয়গুলো সম্পর্কে যাদের আইডিয়া ক্লিয়ার, তারা মূলত এই উদাহরণগুলো পারবে। আগের ক্লাসগুলো তোমরা যদি পরিষ্কারভাবে বুঝতে পারো তাহলে আজকের এই ক্লাসগুলো তোমাদের বুঝতে সমস্যা হবে না। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা কোডিংয়ে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা মূলত এই এক্সাম্পলটি নিয়ে আলোচনা করেছিলাম। এখানে এরাতে কিছু এলিমেন্ট থাকে এবং এই এলিমেন্টগুলো মূলত জায়গাগুলো পরিবর্তন হয়, প্রথম ভ্যালুটা চলে যায় এবং একদম শেষ ভ্যালুতে, এবং শেষ ভ্যালুটি চলে আসবে প্রথম ভ্যালুতে। তার মানে এটা হচ্ছে এর রিভার্স হবে, মানে উল্টে যাবে। প্রথমের ভ্যালুটা শেষে, শেষের ভ্যালুটা প্রথমে। দ্বিতীয় ভ্যালুটা যাবে এই যে এই শেষ দিক থেকে যে দ্বিতীয় ভ্যালু এখানে, এবং এই 40 চলে আসবে এই 20-এর জায়গায়। তো আমার আউটপুটে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথমে আছে 50, তারপরে হচ্ছে 40, 30, 20, 10, কিন্তু এখানে আমার দেয়া ছিল হচ্ছে 10, 20, 30, 40, 50 এভাবে। তাহলে এটি মূলত কিভাবে কাজ করতেছে আমি যদি একটু তোমাদের একটু কোডটি একটু আরেকবার বুঝিয়ে দিই। সেটি হচ্ছে, যেহেতু আমার এলিমেন্ট এখানে 5টি আছে, তার জন্য আমি এখানে n এর ভ্যালু 5 নিয়েছি। এবার একটি টেম্পোরারি ভেরিয়েবল নিয়েছি যে টেম্প। যখন আমি এই দুইটা ভ্যালুকে ইন্টারচেঞ্জ করব, প্রথমে আমি এই ভ্যালুটাকে টেম্পোরারি একটা জায়গায় রেখে দিব, টেম্পের মধ্যে রেখে দিয়ে এই প্রথম জায়গায় এই 50টা এনে সেভ করব। তারপর একদম শেষ জায়গায় এই টেম্পোরারিতে যেটা রেখেছিলাম সেটা গিয়ে শেষ জায়গাতে আমি সেভ করব। এটি হচ্ছে আমার প্রসেস। এখন এই লুপটি কতবার চলবে? একটি লুপের মাধ্যমে যখন আমি এই ভ্যালুগুলোকে ইন্টারচেঞ্জ করব, লুপটি মূলত চলবে হচ্ছে n/2 পর্যন্ত, 2 এর আগ পর্যন্ত। তাহলে দেখো, এখানে যদি n এর ভ্যালু 5, আমার লুপটা যদি শূন্যের জন্য, এই জিরোর জন্য যখন একবার ঘুরবে, এই ভ্যালুটা এখানে যাবে, এটা এখানে আসবে। তারপর আয়ের ভ্যালু যখন বেড়ে 1 হয়ে, 0 থেকে বেড়ে যখন 1 হবে, 1-এর জন্য এই ভ্যালুটা এখানে যাবে এবং এই ভ্যালুটা এখানে আসবে। তো 2 যখন হয়ে যাবে তখন লুপটা মূলত শেষ হয়ে যাবে। কারণ কি, এই 5কে 2 দিয়ে ভাগ করলে মূলত অ্যান্সার আসবে হচ্ছে 2। যদিও 2.5 আসে, কিন্তু আমরা যেহেতু ইন্টিজার নিয়েছি যার জন্য শুধু 2 আসবে। তার মানে i যতক্ষণ পর্যন্ত 2 এর চেয়ে ছোট, তার মানে 0 2 এর চেয়ে ছোট, 1 ও 2 এর চেয়ে ছোট, কিন্তু যখন 2 হয়ে যাবে তখন কিন্তু এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। তো যাই হোক, তো যখন 0-এর জন্য শুরু হবে এই লুপটি, প্রথমে এই i এর ভ্যালু হবে হচ্ছে 0। তো এর 0 নাম্বার লোকেশনের ভ্যালুটা ট্যাম্পের মধ্যে থাকবে। তো 0 নাম্বার লোকেশনে এই 3টি লাইনের কাজ হচ্ছে মূলত ভ্যালুটাকে সোয়াপ করা, মানে ভ্যালু দুটাকে ইন্টারচেঞ্জ করা। কি করব? প্রথম ভ্যালুর জায়গায় শেষ ভ্যালু আনবো এবং শেষ ভ্যালুর জায়গায় প্রথম ভ্যালু আনবো। গত ক্লাসে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে একটি টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে কিভাবে ভ্যালু দুটোকে ইন্টারচেঞ্জ করতে হয়। একটু আগে যেটা বললাম যে এই এ আর এ আই প্রথমবার তো 0-এর জন্য আসবে, যখন 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা ট্যাম্পের মধ্যে সেভ হবে, তার মানে 10 ভ্যালুটা ট্যাম্পের মধ্যে সেভ হবে। এবার এই যে শেষের যে ভ্যালুটা দেখো, এই যে সূত্র এখানে আছে n-1 - i, এটার মানে হচ্ছে শেষ ভ্যালুটা। কিভাবে? এখন এই n এর ভ্যালু কত আছে? 5। তো আমি যদি ধরি 5 - 1 মানে হচ্ছে 4, তাই না? 4 - i এর ভ্যালু আছে প্রথমবার 0, তাহলে 4 - 0 = 4। তাহলে অ্যারে 4, হ্যাঁ, তাহলে কোন ভ্যালুটা আছে? অ্যারে যদি 4 দেই আমি এখানে, তাহলে কোন ভ্যালুটা বোঝাচ্ছে? বোঝাচ্ছে মূলত 4, 4 নাম্বার যে ভ্যালুটা সেটা বোঝাচ্ছে। 4 নাম্বার ভ্যালু কোনটা? 0, এই 0 নাম্বার 1, 2, 3, 4। তার মানে 4 দিয়ে কিন্তু সবসময় আমি শেষের ভ্যালুটা বোঝাচ্ছি, তার মানে এটা দিয়ে কিন্তু শেষের ভ্যালুটা মিন করতেছে। তার মানে হচ্ছে প্রথমে আমি এটা দিয়ে মিন করতেছে প্রথম ভ্যালুটা, তাহলে প্রথম ভ্যালুটা ট্যাম্পের মধ্যে রাখলাম এবং প্রথম লোকেশনে এই শেষ ভ্যালুটা সেভ করলাম। সেভ করার পর এবার এই শেষ ভ্যালুর জায়গায় ওই যে টেম্পোরারিতে যেটা রেখেছিলাম সেটা সেভ করলাম। এবার যখন আয়ের মান বেড়ে 1 হবে, 0 থেকে বেড়ে যখন ইনক্রিজ হয়ে যখন 1 হবে, তো 1 হওয়াতে এই অ্যারের ভ্যালু 1 নাম্বারে চলে যাবে। 1 নাম্বার মানে হচ্ছে এই 20-এর ভ্যালুটা। এবার 20-এর ভ্যালুটা টেম্পোরারিতে থাকবে, সেভ হয়ে 20 টেম্পোরারিতে থাকবে। এবার আয়ের ভ্যালু 1 বাড়াতে
এই অংশটুকু হয়ে যাবে হচ্ছে এই 40-এর লোকেশন। কিভাবে? আয়ের ভ্যালু যদি 1 থাকে তাহলে দেখো এখানে কত হয়, এন এর ভ্যালু তো 5 ঠিকই আছে, 5 মাইনাস 1 সমান সমান 4 মাইনাস আয়ের ভ্যালু কিন্তু এবার 1, তাহলে হয়ে গেল হচ্ছে এ আর এ 3, আই সমান সমান 1 এর জন্য এইটুকুর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 3, কারণ কি এন এর ভ্যালু 5 মাইনাস 1 হচ্ছে 4 হয় এবং মাইনাস আই মানে হচ্ছে এবার 1, তো তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে অ্যারে 3 মানে হচ্ছে 40। তাহলে মূলত এই প্রথমে 2 নাম্বার মানে 1 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা, এখন এখানে তোমাদের যেহেতু একটু বারবার আমি 1 2 বলতেছি, এখন তোমাদের বুঝতে হবে প্রথম যে 10 সেটা কিন্তু আছে 0 নাম্বার ইন্ডেক্সে, যদিও এটা প্রথম ভ্যালু। তারপরে 20 নাম্বারটা আছে হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে, তারপরে 30 নাম্বারটা আছে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে, কারণ অ্যারেগুলো মূলত 0 ইন্ডেক্স থেকে শুরু হয়। হ্যাঁ, এই কারণে হয়তো তোমাদের একটু কনফিউশন লাগতে পারে। যাই হোক, তো সেক্ষেত্রে এই 1 এর জন্য সেকেন্ড ভ্যালুটা প্রথমে টেম্পোরারিতে সেভ করব, তারপরে এখানে এই সেকেন্ড ভ্যালুর লোকেশনে এই দ্বিতীয় সেকেন্ড যে ভ্যালুটা মানে 3 নাম্বার লোকেশনের ভ্যালুটা সেকেন্ড ভ্যালুর লোকেশনে সেভ হবে, তার মানে 40টা সেভ হবে 20-এর জায়গায়, আর 20টা তো টেম্পোরারিতে আছেই। আর এবার এই 40 নাম্বার লোকেশন, এই যে এটার মানে হচ্ছে এই 3 নাম্বার এখানে মানে 40 ভ্যালুটা আর কি, তো সেই লোকেশনে সেভ হবে টেম্পোরারি ভেরিয়েবলটা। তো তারপরে এই ফর লুপের মাধ্যমে শুধু এই অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করে দিয়েছে, এই হচ্ছে কাজ। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে মনে হয় এই প্রবলেমটা বুঝতে পারবে। সেটা হচ্ছে যে ভ্যালুগুলোকে সোয়াপ করা, এই 3 লাইনের কাজ, এই 3 লাইনের কাজ হচ্ছে একটা টেম্পোরারিতে প্রথম ভ্যালুটাকে রাখা এবং প্রথম ভ্যালুর জায়গায় একদম লাস্টের ভ্যালুটাকে সেভ করা এবং লাস্টের ভ্যালুর জায়গায় প্রথম ভ্যালুটাকে সেভ করা, মানে টেম্পোরারি ভ্যারিয়েবলটা। এখানে আমরা পরবর্তী এক্সাম্পল দিয়ে আলোচনা করব, আশা করি তোমরা এই এক্সাম্পলটা বুঝতে পেরেছো। তারপরে যদি সমস্যা হয় আমাকে জানিও, আমি হয়তো শুধুমাত্র এটার উপর একটা আলাদা ক্লাস হয়তো নিব যদি সমস্যা হয়। সেটা হচ্ছে কিভাবে স্ট্রিং ইনপুট হিসেবে নেওয়া যায়। তাহলে স্ট্রিং মানে কি? যখন আমরা একটি লেখা লিখি, তো নিজের নাম, ইমেইল, এগুলো হচ্ছে স্ট্রিং, মানে অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়ে এই স্ট্রিং গঠিত হয়। তাহলে নেম নামে একটি অ্যারে ডিক্লেয়ার করব, সেটি হচ্ছে ক্যারেক্টার টাইপের। হ্যাঁ, ক্যারেক্টার টাইপের একটি ভেরিয়েবল, ক্যারেক্টার টাইপের একটি অ্যারে ডিক্লেয়ার করব আমি। তাহলে এগুলো সব তুলে দিই। তাহলে নেম নামে একটি অ্যারে ডিক্লেয়ার করলাম এবং এটার লেন্থ বলে দিলাম হচ্ছে 80। তো সেক্ষেত্রে আমার কিন্তু ক্যারেক্টার নিয়ে তোমাদের সাথে হয়তো এর আগে আলোচনা করা হয়নি। ক্যারেক্টার মানে হচ্ছে একটি ভেরিয়েবল টাইপ এবং সেখানে হচ্ছে ডেটা টাইপ এবং সেখানে হচ্ছে ক্যারেক্টার ABCD এগুলো নিয়ে মূলত সেভ করা হয়। তো তোমাদের সাথে আলোচনা করেছি কিন্তু এক্সাম্পল মনে হয় এভাবে দেখানো হয়নি। তো সেক্ষেত্রে প্রতিটি ক্যারেক্টার টাইপের প্রতিটি ভেরিয়েবলের মধ্যে একটি করে ক্যারেক্টার মূলত সেভ করা যায়, কিন্তু আমি এখানে অ্যারে ডিক্লেয়ার করেছি এবং অ্যারে ডিক্লেয়ার করার ফলে আমি চাইলে চাইলে অনেকগুলো ক্যারেক্টার একসাথে ইনপুট নিতে পারবো এবং তা নেওয়ার জন্য আমার এখানে এস দিতে হবে, পার্সেন্টেজ এস দিতে হবে। তার মানে হচ্ছে আমি একটি স্ট্রিং টাইপের ভেরিয়েবল আমি স্ক্যান করতে চাচ্ছি, স্ক্যানে ব্যবহার করেছি, নাম হচ্ছে নেম। তো স্ট্রিং যখন আমি টাইপের কোনো ইনপুট নিব তখন আমাকে এই চিহ্নটি দেওয়ার প্রয়োজন নেই। তাহলে স্ক্যান হয়ে গেল। এবার যদি আমি প্রিন্ট করতে চাই, প্রিন্টএফ ঠিক অনুরূপভাবে পার্সেন্টেজ এস কমা নেম, তাহলে এটা দিলে হবে কি, নেমটাকে প্রিন্ট করবে। তাহলে আমি যদি এটা একটু তোমার হচ্ছে আউটপুটটি দেখতে চাই, তাহলে একটু রান করে দেখাই কি দেখায়। তাহলে আমার স্ক্যান করতে চাচ্ছে, আমি এখন বিভিন্ন ক্যারেক্টার ইনপুট দেবো। আমি দিলাম হচ্ছে বাংলা, বাংলা লিখে এন্টার দিলাম। দেখো পরবর্তীবার ওই বাংলাটাই এখানে দেখাচ্ছে। তার মানে নেমের মধ্যে আমার বিভিন্ন ক্যারেক্টার ABCD এগুলো সেভ ছিল। আমি যদি এখানে তোমাদের এটা না দিয়ে আমি যদি ক্যারেক্টারের বিভিন্ন লেন্থ দিতে চাই, তখন আমাকে এখানে অবশ্যই সি ব্যবহার করতে হবে। আমি যদি বলতে চাই যে 0 নাম্বার ইন্ডেক্সে কত আছে, আমি যে নেম ইনপুট দেবো তার 0 নাম্বার ইন্ডেক্সে কত আছে, তার মানে মূলত এটা অ্যারেতে সেভ হচ্ছে। যেমন দিলাম বাংলা, তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে রয়েছে বি, 1 নাম্বার ইন্ডেক্সে এ এবং এই যে এখন যদি আমি 1 নাম্বার ইন্ডেক্সেরটা দেখতে চাই তাহলে কি আছে, বাংলার এ থাকবে। আমি আবার একটু রান করে দেখাই, তাহলে 1 নাম্বার ইন্ডেক্স দিয়েছি বলে এখানে এখন এ দেখাচ্ছে। তার মানে এটা মূলত একটা ক্যারেক্টার টাইপের একটি
ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং যেটাকে আসলে মূলত স্ট্রিং বলা যায়, মানে স্ট্রিং এর মধ্যে আমি চাইলে একসাথে অনেকগুলো ক্যারেক্টার ইনপুট হিসেবে দিতে পারবো। কিন্তু যদি ক্যারেক্টার টাইপের শুধু নেম ডিক্লেয়ার করতাম তাহলে শুধু সেখানে একটি ক্যারেক্টারে সেভ করা যেত। যেমন নেম নামে যদি আমি একটি ক্যারেক্টার দিতাম তাহলে স্ক্যানএফ এর মধ্যে সি ব্যবহার করা লাগতো এবং সেখানে আমি একটি ক্যারেক্টার ব্যবহার করতে পারতাম, এ অথবা বি অথবা সি এরকম। কিন্তু আমি চাইলে একটি একসাথে অনেকগুলো ক্যারেক্টার কিন্তু টাইপ করতে পারতাম না। তো সেক্ষেত্রে আমি যদি এখানে ছোট একটি ভেরিয়েবল তোমার হচ্ছে ছোট একটি দেখাই, সেটি হচ্ছে তোমার নিলাম হচ্ছে 6 পর্যন্ত। 6 পর্যন্ত নেওয়ার পর আমি যদি এখানে তোমার 5 নাম্বার ইন্ডেক্স দেখতে চাই, তাহলে দেখো বাংলা আমি ইনপুট দিব এবং 5 নাম্বার ইন্ডেক্স আমি দেখব। তাহলে বাংলার 5 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এ, তাই না? এবার যদি আমি ইন্ডেক্স এখানে 6 দেই, দেখো 6 যদি দেই তাহলে কি দেখায়? তাহলে এখানে কিছু দেখাচ্ছে না, কারণ কি 6 নাম্বার ইন্ডেক্সে মূলত নাল সেভ হয়। এই কারণে মূলত এখানে যদি আমি 80টি তোমার হচ্ছে যে 80টি ডিক্লেয়ার করি তাহলে মূলত 79টি ক্যারেক্টার আমি এখানে সেভ করে রাখতে পারবো। এবার আমরা যদি এই ক্যারেক্টার রিলেটেড আরেকটি এক্সাম্পল রয়েছে তোমাদের বইতে, সেটি হচ্ছে উদাহরণ 19 সেটি হচ্ছে কিভাবে লেন্থ বের করা যায়। একটি একটি স্ট্রিংয়ে আমি বিভিন্ন ওয়ার্ড লিখবো এবং সেই ওয়ার্ডে টোটাল কতগুলো ক্যারেক্টার আছে সেটি আমি খুঁজে বের করব। তাহলে নেম নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এইটি ঠিক আছে এখানে, এবং আরেকটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আই, এবং আরেকটি নিলাম হচ্ছে লেন্থ নামে একটি ভেরিয়েবল নিলাম। তাহলে আমি স্ক্যান করব হচ্ছে নেমটাকে স্ক্যান করলাম। স্ক্যান করার পর এখানে আমাকে একটা লুপ চালাতে হবে। ইনিশিয়ালি আই সমান সমান আমি ধরে নিলাম হচ্ছে 0। তাহলে হোয়াইল লুপ চালাবো এবং হোয়াইলের মধ্যে একটি কন্ডিশন দিব যে নেম যতক্ষণ পর্যন্ত নেমের ভ্যালু নাল না হবে, নট ইকুয়াল নাল। এটা নাম হচ্ছে নট ইকুয়াল, মানে সমান না। এগুলো নিয়ে কিন্তু তোমাদের বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি। তাহলে যতক্ষণ পর্যন্ত নট ইকুয়াল এই স্ল্যাশ 0 দেওয়া মানে হচ্ছে নাল। অবশ্যই যখন আমি ক্যারেক্টার কম্পেয়ার করব তখন সেকেন্ড এই যেরকম সিঙ্গেল কোটেশনের মধ্যে ক্যারেক্টারটা ব্যবহার করতে হবে। তার মানে আমি একটু আগে যে একটা তোমার হচ্ছে যে ওয়ার্ড লিখেছিলাম যে বাংলা, তো তাহলে বাংলার শেষে কি ছিল? শেষে একদম যখন বাংলা শেষ হয়ে গেল তখন তার শেষে কিন্তু একটি 0 ছিল। এবার দেখো আমি হোয়াইল লুপের ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে আই প্লাস প্লাস, মানে হচ্ছে যে তোমার আয়ের ভ্যালু 0 থেকে শুরু করবে, মানে এই যে নাম যে তোমার স্ট্রিংটা ইনপুট নিয়েছি সেটির 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে। দেখবে যে 0 নাম্বার ইন্ডেক্সে নাল আছে কিনা। যদি না থাকে তাহলে আয়ের ভ্যালু 1 বাড়বে, বের হবে হচ্ছে 1, তারপরে 2, 3, 4, 5 এভাবে বাড়তে থাকবে। যখনই আমার ওই লেন্থটা শেষ হয়ে যাবে, মানে ক্যারেক্টারগুলো যখন শেষ হয়ে যাবে, ধরো আমি এখানে দিলাম হচ্ছে বাংলা, তাহলে বাংলার প্রথমে 0-তে দেখবে যে বি আছে, আসলে সেটা নালের সমান না, 1 বাড়বে ভ্যালুটা। তারপর এটা দেখবো যে হচ্ছে এ আছে, সো এটা নালের সমান না, আরেক বাড়বে। এন, এল, এন, জি, এল, এ এই পর্যন্ত যাবে, তখনও আয়ের ভ্যালু বাড়তে থাকবে। তো এই এর পরে যখন আবার চেক করবে তখন এরপরে মূলত এখানে মূলত এরকম নাল রয়েছে, এরকম নাল রয়েছে। এরকম রয়েছে মূলত, যার কারণে যখন শেষ হবে তখন এই লুপ থেকে বের হয়ে আসবে। এবং ফাইনালি যদি আমি লেন্থটা এখানে প্রিন্ট করতে চাই, মূলত এই আয়ের মধ্যে কিন্তু মূলত লেন্থটা রয়েছে। তো তোমাদের বইতে নতুন আরেকটি ভেরিয়েবল লেন্থ নিয়ে সেই লেন্থের মধ্যে আয়ের ভ্যালুটা রেখেছে, তারপরে আবার সেই আয়ের ভ্যালুটা মানে লেন্থের ভ্যালুটাই প্রিন্ট করেছে, একই কথা। তুমি যদি ডিরেক্টলি এখানে আয়ের ভ্যালুটাই যদি এখানে প্রিন্ট করে দাও তাতেও কিন্তু আমার চলবে, যেহেতু এগুলো হচ্ছে ইন্টিজার টাইপের, পার্সেন্টেজ ডি দিতে হবে এবং এখানে লেন্থ। তাহলে এখানে যদি আমি বলি যে পার্সেন্টেজ এস হ্যাজ পার্সেন্টেজ ডি দিয়ে ক্যারেক্টার্স, তাহলে এই এস এর জায়গাটা রিপ্লেস করতে হবে আমার হচ্ছে নেম, যে ভ্যালুটা আমি স্ট্রিং হিসাবে ইনপুট নিয়েছিলাম নেম দিয়ে, এবং পরের যে ভ্যালুটা এই যে এখানে হ্যাজ এই ড্যাশ ক্যারেক্টার, তাহলে এটা এখানে লেন্থটা দেখাবে। তাহলে এবার যদি আমি এটাকে রান করি, দেখো আমি যদি এখানে দিই বাংলা,
তাহলে বাংলাতে কয়টা ক্যারেক্টার আছে? 1 2 3 4 5 6, দেখো 6টি ক্যারেক্টার আছে। দেখছো আমার কিন্তু এখানে দেখাচ্ছে। তো বাংলা লেখাটা রিপ্লেস করেছে কি দিয়ে? বাংলা লেখাটা রিপ্লেস হয়েছে এই যে নেম, এই যে এস পার্সেন্টেজ এস এর জায়গাটুকু বাংলা লেখা দিয়ে এই নেমের ভ্যালু দিয়ে রিপ্লেস হয়েছে। হ্যাজ, এখানে হ্যাজ আসছে। হ্যাজের পরে পার্সেন্টেজ ডি এর জায়গাটা লেন্থ দিয়ে রিপ্লেস হয়েছে এবং ক্যারেক্টার্স শেষে দেখাচ্ছে। এবার যদি আমি নতুন আরেকটি নেই বাংলাদেশ, তাহলে 10 ক্যারেক্টার্স। দেখো বাংলাদেশের মধ্যে 10টা ক্যারেক্টার রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ক্যারেক্টার। তার মানে আমি এখন যে নামটাই লিখবো সেটার আমার ক্যারেক্টার্স কয়টা আছে এটা আমাকে এখানে দেখাবে। এটাই হচ্ছে কিভাবে ক্যারেক্টারগুলো খুঁজে বের করা যায়। এবার নতুন আরেকটি এক্সাম্পল রয়েছে, তো সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 20 এবং এটাই হচ্ছে অ্যারের একদম শেষ এক্সাম্পল। তো 20 নাম্বার এক্সাম্পল। তো এটাও অনেক ইজি একটা এক্সাম্পল। সেটা হচ্ছে যে তোমাদের প্রথমে একটি অ্যারে ডিক্লেয়ার করব, আমি সবগুলো ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করব। তাহলে ইন্টিজার টাইপের একটি অ্যারে ডিক্লেয়ার করলাম। এখানে লেন্থ না বলে দিলেও হয়, না বলে দিলে হবে কি যে কয়টা তুমি দিবা ওই কয়টাই হচ্ছে জায়গা নিয়ে নিবে। তাহলে আমি দিলাম হচ্ছে কয়েকটি ভ্যালু দিব এখানে, 1 দিলাম, তারপরে দিলাম হচ্ছে 2 3 5 8, তারপর 13 21 34 এবং 55। তো এখানে মূলত 9টা ক্যারেক্টার রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টি ক্যারেক্টার রয়েছে। তো এবার আমি যদি এখানে এগুলোকে আমি মুছে দিই, আমার লুপের জন্য মূলত এই এক্সাম্পলটা মূলত হচ্ছে যে অ্যারেতে সংখ্যা খুঁজতে হবে। মানে আমি একটি সংখ্যা দিব, সংখ্যাটি অ্যারেতে রয়েছে কিনা এই জিনিসটা আমার আউটপুটে আসবে। হ্যাঁ, তো আমি এই অ্যারেতে এই সংখ্যাগুলো খুঁজবো। তো যে সংখ্যাটা খুঁজবো সেই সংখ্যাটার নাম দিলাম হচ্ছে কি একটি নাম দিলাম। তো আমাদের কিছু প্রয়োজনীয় ভেরিয়েবল লাগবে, যেমন হচ্ছে আই, তারপর হচ্ছে এন, এগুলো আমি ডিক্লেয়ার করে রাখলাম এখানে ইন্টিজার টাইপ। তাহলে এন এর ভ্যালু কত? এন এখানে আছে হচ্ছে কয়টা আছে এখানে? 9টা। সো এন এর ভ্যালু আমি দিয়ে দিলাম হচ্ছে 9। এবার স্ক্যানএফ করব, মানে যে ভ্যালুটা আমি খুঁজবো সেই ভ্যালুটা আমি ইনপুট হিসাবে নিব। তাহলে পার্সেন্টেজ ডি দিয়ে আমি কিটা ইনপুট নিব, মানে আমি ইনপুট থেকে ইউজারের কাছ থেকে নিব একটি সংখ্যা, সেই সংখ্যাটা আমার অ্যারেতে আছে কিনা সেই সংখ্যাটা রেজাল্টটা আমি ইউজারকে বলে দিব। তাহলে এই লাইনের মাধ্যমে আমি ইনপুট হিসাবে নিলাম। তো তারপর ফর এখানে দিলাম হচ্ছে আই থেকে শুরু হবে, আই সমান সমান 0 থেকে শুরু, আই লেস দেন অর লেস দেন এন এবং আই প্লাস প্লাস, মানে আয়ের ভ্যালু এক এক করে বৃদ্ধি পাবে এখানে। তাহলে তোমাদের কিন্তু ইফ ইলস পড়িয়েছি যে যদি আমার অ্যারের কোনো ভ্যালুর সাথে যদি আমার ম্যাচ করে যায়, অ্যারের ইন্ডেক্সগুলো আমি প্রতিবার ট্রাভার্স করব এবং দেখব যে সমান সমান কি কিনা, মানে কি এর সাথে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে আমি প্রিন্ট করে দিব এখানে প্রিন্টেড, মানে ফাউন্ড, মানে আমার ভ্যালুটা পাওয়া গেছে, তাই না? তাহলে পার্সেন্টেজ টি দিয়ে যদি আমি এটা প্রিন্ট করতে চাই, পার্সেন্টেজ টি ইজ ফাউন্ড ইন দি অ্যারে, তাহলে পার্সেন্টেজ ডি এর জায়গাটা কি দিয়ে রিপ্লেস হবে। তাহলে তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো যেখানে মূলত কি হয়েছে, সেটা হচ্ছে প্রথমে একটি অ্যারেতে কিছু ভ্যালু রয়েছে আমার এখানে সেভ করেছি। তো এই ভ্যালুগুলোর মধ্যে ইউজার থেকে একটা ভ্যালু ইনপুট নিব এবং দেখব সেই ভ্যালুটা এখানে আছে কিনা। তাহলে একটি লুপ দিয়ে মূলত এই অ্যারেটাকে আমি বারবার চেক করেছি কি এর সাথে ম্যাচ করে কিনা, মানে যেটি ইউজার থেকে দিয়েছে এখানে। সো ইউজার থেকে যেটি দিবে তার সাথে যদি ম্যাচ করলে আমি বলে দিব যে হ্যাঁ এটা পাওয়া গেছে। তো তাহলে আমি এটা যদি রান করি দেখি কোনো ভুল দেখাচ্ছে কিনা। এখানে ভুল দেখাচ্ছে, আমার একটা কি চাচ্ছে, ইনপুট চাচ্ছে, আমি দিলাম হচ্ছে 21 দিই, তাহলে 21 ইজ ফাউন্ড ইন দি অ্যারে, তাহলে 21টা পাওয়া গিয়েছে, তাই না? এবার যদি আমি দেখি হচ্ছে 2, দেখো 2ও কিন্তু পাওয়া গিয়েছে। তো আমি যদি এমন একটা দিই যেটা এখানে নেই, তো সেটার কন্ডিশন আমি যদি এখনো দেইনি, দেখো দিলাম হচ্ছে 85 দিলাম,
সো 85 এখানে নেই, তার জন্য কোনো কিছু দেখাচ্ছে না। তাহলে আমার তার জন্য একটি কন্ডিশন দিতে হবে যে এন এর ভ্যালুটা, আই এর ভ্যালুটা যদি খুঁজতে খুঁজতে যদি এই এন পর্যন্ত চলে যায়, তো তার মনে হচ্ছে পাইনি আমি, কারণ এখানে আমি পাওয়ার পর একটা ব্রেক করে ফেলবো, পাওয়ার সাথে সাথে ব্রেক। তার মানে আমি যে তোমাদের কিন্তু ব্রেক স্টেটমেন্টে নিয়ে কথা ক্লাস নেইনি, তো নেক্সট ক্লাসে আমি পড়াবো। সেটি হচ্ছে ব্রেক মানে হচ্ছে যখনই এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে তখনই ব্রেক করবে, মানে এই লুপ থেকে বের হয়ে যাবে, আর এই লুপ কন্টিনিউ করবে না। যদি আমি 2 দিয়েছি, 2 দিয়ে যদি চেক করি, তাহলে সেক্ষেত্রে আমার 2 এর সাথে যখন ম্যাচ হবে, আই এর 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কিন্তু কি এর সাথে ম্যাচ করবে, করে এটা প্রিন্ট করার সাথে সাথে ব্রেক, সে এইখানে চলে আসবে, সে আর এই লুপটা কন্টিনিউ করবে না, ব্রেক করে ফেলবে। তার মানে যদি এন এর ভ্যালু, আই এর ভ্যালু যদি এরকম 0 থেকে বাড়তে বাড়তে যদি 9 পর্যন্ত চলে যায়, তার মানে হচ্ছে আমার সবগুলো আই এর ভ্যালুই চেক করা শেষ, 9-এ চলে আসছে, কিন্তু আমি ভ্যালু আসলে পাইনি। কারণ পাইলে অবশ্যই 9-এর চেয়ে আগে আমি ব্রেক করে ফেলতাম, যখন আমি পাবো তখন তো আমি ব্রেক করে ফেলবো, আই এর ভ্যালু 9-এ যাওয়ার আগেই কিন্তু আমি ব্রেক করব। তাহলে আমি যদি এখানে বাইরে একটা কন্ডিশন দিয়ে এভাবে বলি যে ইফ, এখানে কন্ডিশনটা দিতে হবে যে আই সমান সমান যদি এন হয়, মানে আই এর ভ্যালু যখন এন হয়, তার মানে আসলে শেষ পর্যন্ত আমি গিয়েছি, কিন্তু আসলেই তার মানে হচ্ছে পাইনি আমি। তো যদি পাই তাহলে তো শেষের আগেই পাবো, তাহলে প্রিন্টএফ নট ফাউন্ড, এরকম একটা মেসেজ দিয়ে দেবো, পার্সেন্টেজ ডি ইজ নট ফাউন্ড ইন দি, তো অ্যারেতে ভ্যালুটা পাওয়া যায়নি, তাহলে এটা আমি দিয়ে দিলাম কি, তাহলে কি এর ভ্যালুটা পাওয়া যায়নি। তাহলে এবার যদি তোমাদের একটি রেজাল্ট আমি সুন্দর করে আবার যদি রান করে করে দেখাই, তো সেটি হচ্ছে যে কোনো ভ্যালু দিব, আমি 55 দিলাম, 55 ইজ ফাউন্ড ইন দি অ্যারে, কারণ কি 55 এখানে আছে। তো এবার যে কোনো ভ্যালু যদি দিই যেটা নেই, সেটা হচ্ছে দিলাম হচ্ছে 100, তো 100 ইজ নট ফাউন্ড ইন দি অ্যারে, কারণ কি এখানে আয়ের ভ্যালু ছিল 0, আয়ের ভ্যালু 100-এর সাথে ম্যাচ করেনি, এখানেও ম্যাচ করেনি, এখানেও ম্যাচ করেনি, এভাবে করতে করতে গিয়ে শেষে চলে আসছি, তাও ম্যাচ করেনি। সো আয়ের ভ্যালু বাড়তে বাড়তে 9-এর সমান হয়ে গিয়েছে, যে 9-এর সমান, তাও আমি পাইনি। তো এই কারণে আমি বলে দিলাম এটি পাওয়া যায়নি। তো শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমাদের এই অ্যারে রিলেটেড যত তোমাদের উদাহরণ ছিল বোর্ড বইতে, সেগুলো সলভ করলাম। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো তোমাদের যেহেতু ক্লাসটি বারবার দেখার সুযোগ রয়েছে, আমি চাই যে তোমরা এই ক্লাসটি কয়েকবার দেখবে, যাতে তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে যাতে তোমরা সেগুলো সলভ করতে পারো। তো তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে, ভাইবারে বা ইউটিউবে কমেন্ট করবে, আমি সেগুলো সলভ করে দেবো। তো শিক্ষার্থীবৃন্দ, কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা অ্যারে সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের হচ্ছে কন্টিনিউ, ব্রেক এবং গো টু এইসব জিনিস নিয়ে আলোচনা করবো এবং বিভিন্ন বোর্ড প্রশ্ন সলভ করবো। তোমাদের একটি বোর্ডে অ্যারে সম্পর্কিত একটি প্রশ্ন এসেছিল, তো সেই বিষয়টি নিয়েও তোমাদের সাথে হয়তো কোনো একটি ক্লাসে আলোচনা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।